गुड आफ्टरनून चिल्ड्रेन। आज के আমরা আলোচনা করব প্রথমে হাফ ইয়ারলিস রিভাইজড সিলেবাস নিয়ে। তোমরা সবাই জানো তোমাদের হাফ ইয়ারলিতে বা তোমাদের ওভারঅল 30% সিলেবাস রিডিউস হয়েছে। তা রিভাইজড সিলেবাসটা আমি পেয়েছি, সুতরাং সেই হিসেবে আজকে আমি তোমাদের রিভাইজড সিলেবাসটা সেন্ড করেছি। তাই সেই সিলেবাস অনুযায়ী তোমাদের একটা গল্প এখনও পড়ানো বাকি আছে, সেটি হচ্ছে চিঠি। আজকে এই গল্পটা আমি তোমাদের শুরু করব এবং এই গল্পটা হলেই তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস কিন্তু মোটামুটি শেষ হয়ে যায়। তা গল্পটা শুরু করার আগে চলো আরেকবার আমরা হাফ ইয়ারলি সিলেবাসটা একটু জেনে নিই। হাফ ইয়ারলি সিলেবাসে দুটো গল্প আছে, একটা হচ্ছে ছুটি এবং চিঠি, দ্বিতীয়ত আছে দুটো পদ্য, খেয়া এবং এই জীবন। ব্যাকরণে রয়েছে স্বরসন্ধি এবং বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন রয়েছে শুধুমাত্র অস্তর্থক বাক্য। তারপরে রাইটিং স্কিলে রয়েছে প্রতিবেদন লিখন এবং বিজ্ঞপ্তি লিখন। সহায়ক পাঠ আমাটির ভেপু প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়, আর রয়েছে কম্প্রিহেনশন আনসিং। তা এই যে সিলেবাসটা বললাম, এই সিলেবাসটা আমি তোমাদের আজকে বাই পোস্ট পাঠিয়ে দিয়েছি, আশা করি সবাই পেয়ে গেছো। আর এই সিলেবাস অনুযায়ী চিঠি গল্পটা আমাদের এখনও পড়া হয়নি, তা আমি চিঠি গল্পটা আজকে শুরু করব। চিঠি গল্পটা শুরু করার আগে একটু আমরা আমাদের কোয়েশ্চেনের যে মার্কস স্কিম, যেটা অর্থাৎ প্যাটার্ন অফ কোয়েশ্চেন কীরকম হবে আমি তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। এক্ষেত্রে তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। প্রথমত তোমাদের এমসিকিউ থাকবে 35 মার্কস। এমসিকিউ থাকবে 35 মার্কস। 35 মার্কস এমসিকিউতে থাকবে। কবিতা থেকে থাকবে 10 নম্বর, পোয়েম থেকে 10, গল্প বা প্রোজ থেকে থাকবে 15 মার্কস, গ্রামার থেকে 5 মার্কস এবং আমাটির ভেপু থেকে 5 মার্কস। হয়ে গেল 35 মার্কস। তাহলে গল্প থেকে 15, কবিতা থেকে 10, গ্রামার থেকে 5 এবং আমাটির ভেপু থেকে 5। এ হলো 35 মার্কস। এরপর সেকশন বিতে তোমাদের থাকবে 3 মার্কস করে 5টা কোয়েশ্চেন, অর্থাৎ 3 নম্বর করে 5টা কোয়েশ্চেন তোমাদের আনসার করতে হবে, 15 মার্কস। এর মধ্যে গল্প থেকে থাকবে 2টো, কবিতা থেকে 1টা, আমাটির ভেপু থেকে 1টা, ব্যাকরণ থেকে 1টা, অর্থাৎ 3 নম্বর করে 5টা কোয়েশ্চেন। সেকশন সিতে তোমাদের 5 নম্বর করে থাকবে, 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে 4টে। পোয়েম 1টা, প্রোজ 1টা, অর্থাৎ গল্প থেকে 1টা, কবিতা থেকে 1টা, সহায়ক পাঠ থেকে 1টা এবং গ্রামার থেকে থাকবে 1টা প্রশ্ন। সেকশন ডি নোটিশ এবং প্রতিবেদন 5, 5, 10 থাকছে। তাহলে এই 80 মার্কসের যে মার্কিং স্কিম আমি আরেকবার বলে দিই। এমসিকিউ থাকবে 35 মার্কস। সেকশন বিতে থাকবে শর্ট কোয়েশ্চেন আনসার, সেক্ষেত্রে থাকবে 3 মার্কস ফর 5 কোয়েশ্চেন। আরেকটা থাকছে 5 মার্কস ফর 4 কোয়েশ্চেন এবং সেকশন ডিতে রাইটিং স্কিলে 2টো থাকছে, নোটিশ এবং প্রতিবেদন, এই 2টো থাকবে 5, 5। আর বাকি থাকলো 20 মার্কস। 20 মার্কসের মধ্যে 10 মার্কস প্রজেক্ট সবাই অলরেডি জানো, আর বাকি 10 মার্কস থাকবে এএসএল। এএসএলটা কী করে কী করতে হবে না করতে হবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তাহলে এই হচ্ছে তোমাদের মার্কিং স্কিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে, আমি দরকার হলে আরেকদিন তোমাদের বলে দেব। তাহলে চলো আজকে আমাদের যে গল্পটা বাকি আছে, অর্থাৎ আর একটা গল্পই বাকি আছে, সেটি হচ্ছে চিঠি। চিঠি গল্পটি আমরা শুরু করব। চিঠি গল্পটি কিন্তু কোনো গল্প না, চিঠি হচ্ছে আমাদের যেই সাহিত্যর যে বিভিন্ন শ্রেণী থাকে না, তার মধ্যে থাকে নাটক, তার মধ্যে থাকে গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি বিভিন্ন শ্রেণী থাকে। চিঠিকে আমাদের সেই শ্রেণীতে বলা হয় পত্র সাহিত্য। পত্র সাহিত্যও কিন্তু সাহিত্যের আঙ্গিকে পত্র সাহিত্যেরও কিন্তু অবদান প্রচুর, এবং এই পত্র সাহিত্যও কিন্তু আমরা পাই। আজকে যেই চিঠি প্রবন্ধটি আমরা পাবো, এটি পত্র সাহিত্য হলেও এটি কিন্তু পরবর্তীকালে প্রবন্ধ আকারে আমরা পাই। স্বামী বিবেকানন্দের লেখা এই প্রবন্ধটি বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের 7ম খণ্ড থেকে গৃহীত। এই গ্রন্থের পাঠ্যপত্রটির সংখ্যা হচ্ছে 360, অর্থাৎ স্বামী বিবেকানন্দ তার
যে পত্রগুলো তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন পত্র বিভিন্ন মানুষকে লিখেছিলেন, সেটি পরবর্তীকালে কিন্তু সেটি বাণী ও রচনা বলে একটি প্রবন্ধ আকারে বই আকারে প্রকাশিত। সেখান থেকেই আমরা সপ্তম খণ্ড থেকে এই পত্র সাহিত্যটি পাই। এখন প্রথমেই আমরা চলো স্বামী বিবেকানন্দ, যিনি এই পত্র সাহিত্য বা এই চিঠি নামক প্রবন্ধটির লেখক বা প্রাবন্ধিক, তার সম্পর্কে একটু জেনে নিই। স্বামী বিবেকানন্দ সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো, ছোটবেলা থেকেই শুনে এসেছো। সমাজ সংস্কারক, মানবতাবাদী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন কিন্তু 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। ছোটবেলায় তার নাম ছিল বীরেশ্বর বা বেলে। লেখাপড়া করেছেন মেট্রোপলিটন ইনস্টিটিউট, প্রেসিডেন্সি কলেজ এবং পরবর্তীকালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে। অভাবের কারণে তিনি কিছুদিন মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতা করেছিলেন। পরবর্তীকালে তিনি মানব সেবার দীক্ষা গ্রহণ করেছিলেন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে এবং 1886 খ্রিস্টাব্দে তিনি বরানগরে একটি মঠ প্রতিষ্ঠা করেন। 1893 খ্রিস্টাব্দে শিকাগোয় বক্তৃতা দিয়ে খ্যাতি অর্জন করেন। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন এবং 1899 খ্রিস্টাব্দে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। বেদান্ত ও রামকৃষ্ণের শিক্ষা প্রচারের জন্য তিনি বাংলায় উদ্বোধন এবং ইংরেজিতে প্রবন্ধ ভারত নামে দুটো মাসিক পত্রিকা বের করতেন। তিনি সফলভাবে কথ্য ভাষার প্রচলন করেন। তার লেখা উল্লেখ্য গ্রন্থগুলো হলো পরিব্রাজক, ভাববার কথা, বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য ইত্যাদি। 1902 খ্রিস্টাব্দে তার দেহাবসান হয়। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের সংক্ষিপ্ত জীবনাবলী। এইবার স্বামী বিবেকানন্দ সম্পর্কে তো তোমরা সবাই আশা করব তোমাদের কিছু না কিছু ধারণা রয়েছে। স্বামী বিবেকানন্দ একজন মানব দরদী এবং তিনি ছিলেন একজন বিখ্যাত সমাজ সংস্কারক। বিবেকানন্দ কিন্তু তার অন্যতম তার যে মতবাদ তা ছিল সবার ওপর মানুষ শ্রেষ্ঠ, তাহার ওপর নেই, বা জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ জীব সেবার মাধ্যমেই আমরা ঈশ্বর সেবা করতে পারি। শুধু তাই নয়, ছোটবেলায় বিবেকানন্দ বলেছিলেন গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক ভালো। অর্থাৎ তিনি কিন্তু শারীরিক শক্তি, বীরত্ব, শৌর্য সব কিছুরই প্রতীক ছিলেন। পরবর্তীকালে এই পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে এসে বিবেকানন্দ কিন্তু একজন ধর্ম সংস্কারক হিসেবেও পরিচিত হয়েছিলেন। আজকে আমরা যেই চিঠি প্রবন্ধটি পড়ব, এই প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের সপ্তম খণ্ড থেকে গৃহীত। এই গ্রন্থে পাঠ্যপত্রটির সংখ্যা 360। এখন আমরা এই প্রবন্ধটির বিষয় সংক্ষেপটা জানব। 1897 খ্রিস্টাব্দের 29শে জুলাই বিবেকানন্দ আলমোড়া থেকে মিস মার্গারেট নোবেলকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি মিস নোবেলকে মানব সেবার ব্রত নিয়ে ভারতবর্ষে আসার সংকল্পকে সাধুবাদ জানান। তার মতো শিক্ষিত, কর্তব্যনিষ্ঠ, পবিত্র এবং দৃঢ়চেতা নারীকে ভারতবাসীর যে বিশেষ প্রয়োজন সে কথা জানাতেও তিনি দ্বিধাবোধ করেননি। পাশাপাশি এদেশে আসলে মিস নোবেল কী কী সমস্যার সম্মুখীন হতে হবে তিনি কিন্তু সেটিও জানিয়েছিলেন। ভারতবাসীর জীবনে অভাব, কুসংস্কার, দাসত্ব ইত্যাদি দিয়ে ঘেরা। তারা ভয়ে কিংবা ঘৃণায় সাদা চামড়ার মানুষদের এড়িয়ে চলে। জাতপাত নিয়ে তাদের মধ্যে নানা প্রকার ভুল ধারণা প্রচলিত। এই সমস্ত মানুষের জন্য কাজ করা অত্যন্ত কঠিন। তাছাড়া ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ। শহরের বাইরে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্যের কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না। সম্পূর্ণ প্রতিকূল অবস্থায় মার্গারেট নোবেলকে কিন্তু ভারতবাসীদের জন্য কাজ করতে হবে। সমস্ত প্রতিকূল পরিস্থিতি জানার পরেও মিস নোবেল যদি ভারতে আসতে আগ্রহ প্রকাশ করেন তবে বিবেকানন্দ তাকে স্বাগত জানাবেন। মিস নোবেল যদি তার কাজে ব্যর্থ হন, উৎসাহ হারিয়ে ফেলেন, তাও কিন্তু মিস নোবেলের পাশে বিবেকানন্দ সবসময় থাকবেন, তিনি সে কথাটাই বলেছেন। তবে কিছু কিছু বিষয়ে তিনি কিন্তু মিস নোবেলকে একটু সাবধান করে দিয়েছেন। যেমন মিস মুলার বলে একজন তার কাছে আতিথ্য গ্রহণ করলেও
বিবেকানন্দ বলেছেন যে তার সঙ্গে যেন তিনি বন্ধুত্ব দূর থেকেই বজায় রাখেন, কারণ মিস মুলার অত্যন্ত রুক্ষ মেজাজের এবং অস্থির মস্তিষ্কের মানুষ। তাছাড়া নিজের পায়ে না দাঁড়াতে পারলে সংকল্প অধরাই থেকে যাবে, এ কথা জানাতে কিন্তু বিবেকানন্দ ভোলেননি। সেভিয়ার দম্পতিকে তার কাজের সঙ্গী করার পরামর্শ দিয়েছেন, কারণ তারা প্রকৃত অর্থে ভারতবর্ষকে ভালোবাসে। মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে তিনি এদেশে আসার পরামর্শ দিয়েছেন, কারণ এর ফলে পথের একঘেয়েমি দূর হতে পারে। অবশেষে মিস্টার স্টার্ডির কাছে নীরস ও প্রাণহীন একটি চিঠি পেয়ে তিনি খুশি। চিঠির শেষে তিনি মিস নোবেলকে ভালোবাসা জানিয়েছেন এবং নিজেকে ভগবৎ পদাশ্রিত রূপে ঘোষণা করেছেন। এই হচ্ছে এই যে চিঠি নামক প্রবন্ধটির সারসংক্ষেপ। তাহলে আমরা একটু চিঠি নামক প্রবন্ধটি পড়ব। তার আগে আরেকবার বলে দিচ্ছি, তোমরা সবাই কিন্তু বই থেকে এই প্রবন্ধটি ভালো করে রিডিং পড়বে। প্রবন্ধটি আপাত দৃষ্টিতে যখন পড়বে তখন এই প্রবন্ধটি তো বিশেষ কোনো গল্প না, সুতরাং প্রথমেই যে একটা অসম্ভব ভালো লাগবে সেটা নয়, কিন্তু প্রবন্ধ মানে কিন্তু তার মধ্যে থাকবে তথ্য ও তত্ত্ব। অর্থাৎ প্রবন্ধ মানে কিন্তু গল্প নয়। গল্পের যেমন বিভিন্ন বিষয় থাকে, বিভিন্ন চরিত্র থাকে, তাদের টানাপোড়েন, বিভিন্ন দ্বন্দ্ব, ভালোবাসা থেকে শুরু করে ঘিরে একটা গল্প হয়, প্রবন্ধ কিন্তু সেটা নয়। প্রবন্ধ মানে একটা বিশেষ কোনো বিষয়ের ওপর সম্যক জ্ঞান বা ধারণা এবং সেই বিষয়ের ওপর আলোকপাত করা। আজকে এই প্রবন্ধর মাধ্যমে আমরা বিবেকানন্দের মানসিকতা এবং তদানীন্তন ভারতবর্ষের পরিস্থিতি এবং ভারতবর্ষের সেই সময় কিছু কিছু বিদেশিরা তাদের যে মহান উদ্দেশ্য ছিল ভারতবর্ষে এসে ভারতবাসীদের কল্যাণে নিজেদের ব্রতী করা, তার সম্পর্কেও কিন্তু অনেক ধারণা আমরা পাই। তাহলে আমরা একটু শুরু করি। প্রথমে আমরা দেখছি মূল পাঠ্যাংশতে ওপরে একটা ডেট লেখা আছে, আলমোড়া 29শে জুলাই 1897। অর্থাৎ আলমোড়া থেকে বিবেকানন্দ চিঠিটা লিখছিলেন। কাকে লিখেছেন? কল্যাণিয়া মিস নোবেল। এই মিস নোবেলই কিন্তু পরবর্তীকালে আমরা আমাদের পরম শ্রদ্ধেয় ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা হিসেবে প্রসিদ্ধ। তিনি কিন্তু ভারতবাসীদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। কল্যাণিয়া মিস নোবেল। স্টার্ডির একটা চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে জানতে পারলাম, তাতে এ পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। অর্থাৎ স্বামী বিবেকানন্দ মিস মুলারের কাছ থেকে একটি পত্র পেয়ে মিস নোবেলকে তিনি সরাসরি ওই পত্রটি লিখছেন। তোমাকে খোলাখুলি বলছি, এদেশে দুঃখ, কুসংস্কার, দাসত্ব তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার একটি বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতীয় নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। উনি বলেছেন আমাদের ভারতবর্ষে বিশেষত নারী সমাজের জন্য সেই সময়কার অনেক যে বিভিন্ন কাব্য বা বিভিন্ন যে লেখা হয়েছিল তাতে কিন্তু একটা কথা বারবার হয়েছিল, না জাগিলে বুঝি ভারত ললনা, এ ভারত বুঝি জাগে না জাগে না। অর্থাৎ নারী শক্তির উত্থানের পেছনে সমস্ত সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য কিন্তু বিবেকানন্দ ডাক দিয়েছিলেন সমাজ সংস্কারক হিসেবে। সেই জন্যই তিনি লিখেছেন যে ভারতের মতো একটি দেশে একজন পুরুষের থেকে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। সিংহ আমরা জানি বনের রাজা, সে তার শৌর্য, বীর্য, দৃঢ়চেতায় সবার কাছ থেকে সে কিন্তু আলাদা। ঠিক সেই রকমই একজন সিংহী, অর্থাৎ সিংহের মতো শৌর্য, বীর্য, দৃঢ় সংকল্প নিয়ে একজন মানুষ বা একজন মহিলা যদি এদেশে আসেন, বা একজন মহিলা তিনি এদেশের নারীদের দুঃখ ঘোচাবেন, আমাদের ভারতবর্ষকে, আমাদের বাংলার সমস্ত মহিলা সমাজকে বা বাংলার নারীদেরকে তিনি নতুনভাবে পথ দেখাবেন, এই আশাই কিন্তু বিবেকানন্দ করেছিলেন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধরণীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন।
এখন প্রশ্ন হচ্ছে, বিবেকানন্দ মার্গারেটকে লিখেছিলেন যে তার যে মার্গারেটের যে অর্থাৎ মিস নোবেলের যে বিশেষণ ছিল, অর্থাৎ মিস নোবেলের যা যা গুণ ছিল, কী ছিল? তার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা। সর্বোপরি মিস নোবেলের শরীরে কেল্টিক রূপে রক্ত বইছিল এবং সেই রক্তই কিন্তু তাকে একজন মহীয়সী নারীতে রূপান্তর করতে সাহায্য করেছিল। অর্থাৎ মিস নোবেল প্রকৃতই একজন মহীয়সী নারী ছিলেন। কিন্তু বিঘ্নও আছে প্রভু, অর্থাৎ এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি যে কী ধরনের তা তুমি ধারণা করতে পারবে না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত হতে দেখতে পাবে। এদেশে আসলে পরে তুমি দেখবে অর্ধ উলঙ্গ। অর্ধ উলঙ্গ কেন? আমাদের দেশের নরনারীদের পোশাক আশাক কিন্তু ইউরোপীয় কালচারের সাথে খাপ খেত না। আমরা জানি এখনও ইউরোপীয় কালচারে এই যে ধরো যে ফুল শার্ট পরা কি ফুল গাউন পরা যে মেয়েরা, অথবা এই যে ইউরোপীয় কালচার, সেখানকার সোসাইটি, সেখানকার পোশাক আশাক কিন্তু একটু অন্যরকম। তার তুলনায় আমাদের বাংলায় তথা আমাদের ভারতে আমরা কি দেখি, চাষিবাসী যারা, তারা কখনো কখনো সংক্ষিপ্ত এই হাঁটুর ওপর ধুতি পরেছে, কিংবা মহিলারাও অনেক সময় একটা শুধু কাপড় পরে চলছে। অর্থাৎ এই সব পোশাক আশাক তখন কিন্তু এখনকার মতো পোশাক আশাক এরকম ছিল না, এবং তখনকার পোশাক আশাক কিন্তু খুব স্বাভাবিকভাবে যে ভদ্র সভ্য সেই কনসেপ্ট আলাদা, কিন্তু সেখানে কিন্তু তার আমাদের দেশটি তখন দরিদ্র ছিল, তার কিন্তু একটা ভয়াবহ প্রতিচ্ছবি পোশাক আশাকের মধ্যেও ছিল। তখন কিন্তু এখনকার দিনের মতো মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব হয়নি। সুতরাং এই যে গরিব চাষাভুষো লোকেরা বা যারা ধরো মজুর শ্রেণীর লোকেরা, তাদের পোশাক আশাক কিন্তু একদম যে ভালো পোশাক আশাক, ভালো মানেই যে দামি তাই নয়, কিন্তু সুসভ্য কিন্তু ছিল না। তাদের জাতীয় স্পর্শ সম্পর্কে বিকট ধারণা, ভয়েই হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তাদের খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। তাহলে সেই সময় আমাদের দেশে তথা বাংলায় মানুষের মধ্যে এক অদ্ভুত, বিশেষ করে বাংলার মানুষের মধ্যে অসম্ভব রকমের ঘৃণা ছিল শ্বেতাঙ্গদের জন্য। শুধু তাই নয়, বাংলার মানুষ তখন কিন্তু পায়ে পায়ে কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ ছিল। তাদের মধ্যে জাত পাত ধর্মীয় অনুশাসন এতটাই পায়ে পায়ে তাদের বেড়াজালের মতো আবদ্ধ করে রেখেছিল, তাদের মধ্যে শিক্ষার প্রসার ছিল না, তাদের মধ্যে মনের উদারতা ছিল না, তাদের মধ্যে শুধু ধর্ম, ভয়, কুসংস্কার, অজ্ঞানতা, অস্পৃশ্যতাই ছিল। সুতরাং এই সবগুলোই কিন্তু যে ছিল, আমাদের প্রাবন্ধিক বিবেকানন্দ কিন্তু সেইটি মার্গারেটকে আগে থেকেই বলে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি এটিও বলেছিলেন যে এ তো গেল দেশীয় লোকেদের থেকে প্রাপ্তি, শ্বেতাঙ্গরাও কিন্তু মার্গারেটকে বা মিস নোবেলকে ভালোভাবে দেবেন না। তারা কিন্তু সবসময় মিস নোবেলকে তার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে এবং তারা তার এই ইচ্ছেকে বা তার এই যে ভারতবাসীদের জন্য কোনো কিছু করার যে একটা আন্তরিক তাগিদ, সেটাকে তারা খামখেয়ালি বলে দেখবে। কারণ তাদেরও তো কোনো দায় ছিল না যে ভারতবাসীদের জন্য কিছু করা। কিছু কিছু মানুষ যারা পৃথিবীতে সত্যিই আসে অন্যদের ভালো রাখার জন্য, মানুষের সেবা করার জন্য, তবেই নি তারা মহামানব। আজকে বিবেকানন্দ কিন্তু মার্গারেটকে আগে থেকেই বলে দিয়েছিলেন যে ভারতবর্ষে এই সমস্যার সম্মুখীন হতে পারে। তা সত্ত্বেও মার্গারেট যদি আসতে চান, তাহলে বিবেকানন্দ তাকে স্বাগত জানাচ্ছেন। শুধু তাই নয়, এখানকার জলবায়ু হচ্ছে গ্রীষ্মপ্রধান। তোমরা জানো আমরা গ্রীষ্মপ্রধান দেশে রয়েছি। এদেশে প্রায় সব জায়গাতেই শীত গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চল সর্বদাই আগুনের মতো জ্বলছে। আজকে মার্গারেট দূর দেশ থেকে এদেশে আসবে এবং সেখানে কিন্তু শীত প্রধান অঞ্চল। শীত প্রধান অঞ্চলে কি থাকে, একটা অন্যরকম আবহাওয়া থাকে। কিন্তু এখানে গ্রীষ্মতে এত গরম আগুনের হলকায় মার্গারেটের খুব কষ্ট হবে। তা সত্ত্বেও তিনি বলেছেন, শহরের বাইরে কিন্তু তুমি ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্যের কোনো কিছুই পাবে না। এসব সত্ত্বেও তুমি যদি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্যই তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও আমি কেউ নই, তবুও আমার যতটুকু প্রভাব আছে আমি ততটুকু দিয়ে তোমাকে সাহায্য করব। কর্মে
ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, এবং কাজের পর যদি বিফল হও কিংবা যদি বিরক্তি আসে, তাহলে আমার থেকে নিশ্চয় জেনে নিও, আমি তোমার পাশেই থাকব। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর না করো, বেদান্ত ধর্ম ত্যাগ করো আর ধরেই থাকো। অর্থাৎ স্বামী বিবেকানন্দ কিন্তু মার্গারেটকে বা মিস নোবেলকে এই আশ্বাসটুকুই দিয়েছিলেন যে তিনি সর্বদাই তার পাশে থাকবেন। তিনি ভারতবর্ষের জন্য কাজ করতে যদি তার কর্মে বিরক্তিও আসে, তা হলেও কিন্তু তিনি তার পাশেই থাকবেন। তা আজকে এইটুকুই পড়ালাম। তোমরা যতটুকু পড়ালাম ভালো করে একটু রিডিং করবে, বাকিটুকু আবার কালকে পড়াবো।